দেওয়া যায় আর কি, তো সেটা চেষ্টা করব। যেহেতু থিওরির সাবজেক্ট, ক্লাস রেকর্ডিং থাকলে যদি স্টিল ঘুমিয়েও থাকে তাহলে পরবর্তীতে দেখে নিতে পারবে আর কি। আমি আগেরগুলো আপলোড করে দিয়েছি, আজকেরটা আপলোড হয়ে যাবে। তাহলে আমি মনে হয় স্টার্ট করি। যারা আসার চলে আসছে অলরেডি, আর পরে জয়েন করলে করবে, রেকর্ডিং এটা থাকবে। আমাদের যে সিলেবাসটা ছিল, সিলেবাসটা হয়তো আপনাদের কাছেও আছে। আমার সিলেবাস অনুযায়ী আমি যদি আপনাদেরকে বারোজ-উইলার ট্রান্সফর্ম এটাকে দেখানো শেষ, বারোজ-উইলার ট্রান্সফর্ম, তারপর বারোজ-উইলার ম্যাট্রিক্স, এগুলা কি শেষ করতে পারছিলেন? ফিডব্যাক দিলে পরে সুবিধা হয় আর কি। যদি কারো মনে থাকে তাহলে বলতে পারেন, কারণ যদি আবার আপনাদের ক্লাসে মিস হয়ে থাকে, আমার যতটুকু মনে পড়ে আপনাদেরকে দেখানো হয়েছে। হ্যাঁ, আগের দিন স্যার পড়ানো হয়েছে। হ্যাঁ, লাস্ট ক্লাসে দেখানো হয়েছে মনে হয় 220 নাম্বার রুম মেবি ছিল নাকি। যাই হোক, ওইটা আমি দেখাইছি আমার যতটুকু মনে পড়ে। তাহলে আমি যেটা করব, আপনাদেরকে ফার্স্টটা আরো আগে দেখানোর কথা, ফার্স্টটাও কমপ্লিট। তাহলে ফার্স্টটা বারোজ-উইলার ট্রান্সফর্ম। আর আপনাদের ওই যে ইসের সামনে, যেমন এখানে স্লাইড আছে একটা, দেখি স্লাইডটা ওপেন করি। এইখানে আছে হচ্ছে ফার্স্টার স্লাইডের মধ্যে, হ্যাঁ, ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলা হয়েছে আমি শিওর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফার্স্টটাও ডান। আমার যেটা দরকার সেটা হচ্ছে এখানে আছে আরেকটা, এই যে রিড ম্যাপিং এ। রিড ম্যাপিং এর মধ্যে এই জিনিসগুলো দেখানো হয় নাই। ইসের কি বলে, মিউটেশন এবং টাইপস, এগুলা কি দেখানো হয়েছিল? সামনের একটুখানি ছিল এই যে, এটা আমি পড়াইছিলাম কাউকে, বাট কাদেরকে পড়াইছি এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এই দুই সেকশনের মধ্যে কোন এক সেকশন আর কি পড়ানো হয়েছে, এখন আপনাদের হয়েছিল কিনা সেটা আমার জানা দরকার। এটা কি দেখছিলেন আপনারা, মিউটেশন? জি স্যার, হয়েছিল স্যার। আচ্ছা, যদি মিউটেশন হয়ে থাকে তাহলে আমাদের এই স্লাইডও শেষ। তাহলে আমরা আমাদের লাস্ট স্লাইড যেটা আছে, একদম লাস্টের স্লাইড, দ্যাট ইজ 5.1। আর 5.2 আছে, বাট 5.2টা হচ্ছে 5.1 এরই একটা সাজানো গোছানো ভার্সন। বাট দুইটার মধ্যে কন্টেন্ট আমার একই। 5.1 এর মধ্যে একটু বেশি কন্টেন্ট আছে। আমরা 5.1 যেটা আছে ওইটাকে আজকে দেখার চেষ্টা করব যতটুকু পসিবল। তো আমার এইখানে এই স্লাইডটার মানে কি কি কন্টেন্ট আছে সেটা আমরা বলি। যে আমরা জানতাম আম, আমাদের যে কম্পিউটেশনাল কেমিস্ট্রি আছে, মানে কেমিস্ট্রির যে শাখা যেখানে কম্পিউটার ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের আণবিক গঠনগুলোকে কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করা বা সিমুলেশন করা, এই কাজগুলো করা হয়। তো সেই কম্পিউটেশনাল কেমিস্ট্রির মধ্যে বিভিন্ন মেথড আছে, মানে আমরা সেম কাজটাই অনেকভাবে করতে পারি। মডেলিং গুলাকে বিভিন্ন ধরনের ফর্মুলার মাধ্যমে করা যায়। তো এই মেথডগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার স্লাইডে প্রথম দিকে যেটা বলা আছে যে মলিকিউলার মডেলিং মেথডের কথা বলা আছে। মলিকুলার মডেলিং মানে আমার যে আণবিক গঠন, যেটা অণুর সাথে অণুর যে কানেকশন, বন্ধন থাকে, আকর্ষণ বিকর্ষণ ইত্যাদি জিনিসগুলোকে মডেলিং করার জন্য অনেক ধরনের টেকনিক আছে। এখানে একটা জিনিস বলা আছে যে এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এই এক্স রে ক্রিস্টালোগ্রাফি হচ্ছে অণুর যে অ্যাকচুয়াল গঠনটা আছে, আমার ত্রিমাত্রিক যে গঠন আছে, সেই গঠনটাকে এক্স রে এর মাধ্যমে বের করা যায়। এর মানে এই না যে আমি জাস্ট এক্স রে করলাম বের হয়ে গেল, এরকম না। আমাদের স্পেশাল মানে এটার জন্য স্পেশালাইজড মেশিন আছে, তো ওইটার সাহায্যে আমরা অণুর হচ্ছে আণবিক গঠন এগুলা বের করতে পারি। আর এখানে লিগ্যান্ড এবং টার্গেট সাইটের কথা বলা আছে। এইটা হয়তো আমি ওই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, মানে মেডিসিন ডেভেলপ করার সময়, মেডিসিন তৈরি করার সময় কিভাবে আমাদের কম্পিউটারগুলো কাজে লাগে। যে আমার যে ইটা আছে কি বলে, মনে করি ভাইরাস, ভাইরাসের একটা, ভাইরাস বলতে মনে করি প্রাণীকোষ, প্রাণীকোষের টার্গেট সাইট, সেটার সাথে হচ্ছে কোন একটা মেডিসিনের ইন্টারাকশনটা, সেটা কিভাবে হবে, ওইটাকে ভালোভাবে ডিজাইন করা যাতে আপনার মেডিসিনটা আপনার কোষের সাথে ভালোভাবে ইন্টারাক্ট করতে পারে। এইসব ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে এদের গঠনগুলা, এদের আণবিক গঠনগুলা জানতে
এটার জন্য আমরা এই বিভিন্ন ধরনের মডেলিং মেথড ইউজ করে থাকি, স্পেসিফিকভাবে এক্স রে ক্রিস্টালোগ্রাফি যেটা আছে সেটা ব্যবহার করে থাকি। আর আমাদের এই সকল যে মেথড, মডেলিং যে মেথড, এইটা মোস্টলি মানে ব্রড পার্সপেক্টিভে দুই রকমের হতে পারে, দুই রকমের হয়ে থাকে। সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেথড, এটাকে আমি একটা স্লাইড শো করে নিই। দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মেথড। ক্লাসিক্যাল মেথড হচ্ছে যে মেথড নিউটনের ফর্মুলা ইউজ করে। এই মেথডে আমরা যখন অণুর আণবিক ডিজাইনগুলো করতে যাব বা কম্পিউটারের ভেতরে, তখন ওইখানে বল সম্পর্কিত যে আমার ফর্মুলা আছে সেটা ব্যবহার হবে। যে নিউটনের যে বলের সূত্র আছে F=m, এটা লেখা সম্ভব না আমার পক্ষে মাউস দিয়ে, যাই হোক F=m যেটা আছে সেটা, তো ওইটা ইউজ করে তারপর মলিকুলার সিস্টেমকে ডিজাইন করবে। আর আরেকটা হচ্ছে কোয়ান্টাম কেমিস্ট্রির মেথড, যেখানে কোয়ান্টাম মেকানিক্যাল মেথড হচ্ছে ব্যবহার করা হয়। কোয়ান্টাম মেকানিক্সের ফর্মুলা আছে, আমাদের ইসের সূত্র বলা হয় ওইটাকে। কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ইউজ করা হচ্ছে শ্রোডিঙ্গারের ইকুয়েশন। শ্রোডিঙ্গার আপনারা হয়তো দেখছেন এটা এইচএসসি তে বা শুনে থাকতে পারেন, শ্রোডিঙ্গার ইকুয়েশন। ওইটা ব্যবহার করা হয় কোয়ান্টাম কেমিস্ট্রির যে মেথড আছে সেটার মধ্যে, যেখানে বলা আছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। তাহলে আমার দুইটা টাইপ হতে পারে এই আণবিক গঠনটাকে ডিজাইন করার জন্য, দুইটা মেথড, দুই পদ্ধতিতে করা যেতে পারে। তো সেই দুইটা হচ্ছে এই দুইটা। এরপরে আছে আমার ওইটাকেই আরো ভাঙছে, যে ক্লাসিক্যাল মেথড যেটা কিনা নিউটনের ফর্মুলা ফলো করে, আর কোয়ান্টাম মেথড যেটা কিনা শ্রোডিঙ্গারের ফর্মুলা ফলো করে। এই দুইটার মধ্যে আরো ভাগ আছে। যেমন ক্লাসিক্যাল যে মেথড আছে এটাকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়, মলিকুলার আর হচ্ছে মলিকিউলার মেকানিক্স, আর এরপরে আছে হচ্ছে মলিকিউলার ডাইনামিক্স। আর কোয়ান্টাম মেকানিক্যাল যে মেথড আছে এটার আরো ভাগ আছে, সেমি এম্পিরিক্যাল মেথড, এবি ইনিশিও মেথড, আর ডেনসিটি ফাংশনাল থিওরি মেথড। এগুলাকে আমরা আস্তে আস্তে হচ্ছে জানবো। আজকে হয়তো কোয়ান্টাম মেকানিক্যাল মেথডের মধ্যে যাওয়া যাবে না, মানে যে পরিমাণ সময় আছে, তো যতটুকু যাওয়া যায় ভালোভাবে বুঝে তারপরে হচ্ছে অতটুকুই যাবো আর কি। তাহলে আমার এখানে প্রথমে বলতেছে যে মলিকুলার মেকানিক্স। হোয়াট ইজ মলিকুলার মেকানিক্স? মলিকুলার মেকানিক্স হচ্ছে আমার এমন একটা শাখা সায়েন্সের যেখানে কিনা আমার অণুগুলার যে গতি আছে সেই গতিগুলা নিয়ে ক্যালকুলেশন করা হয়। অণুগুলোর গতি যেটা আছে সেটা নিয়ে ক্যালকুলেশন করা হয়। আর মলিকুলার ডাইনামিক্স যেটা আছে, মলিকুলার ডাইনামিক্স এইটা হচ্ছে আণবিক বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে। অণুর মধ্যে আকর্ষণ, বিকর্ষণ ইত্যাদি কারণে অণুর যে আমার কি বলে টোটাল এনার্জি, সেটার পরিবর্তন ঘটে বিভিন্নভাবে, বিভিন্ন কারণে, বন্ধনের বিভিন্ন অবস্থার কারণে। তো এই সবগুলা বিষয়কে ক্যালকুলেট করার জন্য আমার হচ্ছে মলিকুলার ডাইনামিক্স যেটা আছে সেটা আছে। মলিকুলার ডাইনামিক্স অ্যাকচুয়ালি আমার মলিকুলার মেকানিক্সের ভেতরেরই একটা অংশ, যদিও এখানে দুইটাকে আলাদা করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা মলিকুলার মেকানিক্সের ভেতরেরই একটা সাব পার্ট। মলিকুলার মেকানিক্স আবার এগুলো আরো বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো তার মধ্যে একটা সাব পার্ট অ্যাকচুয়ালি এটা। বাট আপনাদের জন্য শুধু এই দুইটাকে আলাদা করে মনে রাখলেই হবে। দুইটাই পরে হচ্ছে ক্লাসিক্যাল মেথডের মধ্যে। আর কোয়ান্টাম মেকানিক্যাল যে মেথড আছে সেটার মধ্যে অনেকগুলো ভাগ আছে, এগুলো এখন যখন আমরা পড়বো তখন হচ্ছে জানতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ইসের মধ্যে যাই, পরবর্তী পেজে যাই। এখানে যেটা দেখতে পারতেছেন, এখানে তিনটা মেথড নিয়ে আরেকটু মানে ফর্মুলার দিকটা দেখানো আছে। এটা অলরেডি বলে ফেলছি যে কোয়ান্টাম যে মেথড আছে এরা শ্রোডিঙ্গার ইকুয়েশন ইউজ করে, মলিকুলার যে মেথড আছে এরা হচ্ছে নিউটনের ফর্মুলা ফলো করে, এবং এই দুইটার মাঝামাঝি আবার একটা মেথড আছে যেটাকে বলে এম্পিরিক্যাল মেথড। তো এম্পিরিক্যাল মেথড হচ্ছে কোনো ফর্মুলা ইউজ করে না। এম্পিরিক্যাল মেথডটা হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে কাজ করে, ফর্মুলা ডিরেক্টলি কোনোটা ইউজ করে না। এরা হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে হিসেব করে। কিসের হিসেব করে? আমার এই আণবিক যে একটা সিস্টেম আছে, আণবিক সিস্টেম বলতে অণুর মাধ্যমে কানেক্টেড হয়ে একটা অণু বলতে পারেন, সেই অণুর মধ্যে কিভাবে এনার্জি গুলার পরিবর্তন হয়, কি কি কারণে এনার্জি পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, এইগুলোর ব্যাখ্যা করে। তো এগুলো ব্যাখ্যা করার জন্য এই দুইটা মেথড, এটা তো দুই ফর্মুলা ইউজ করে, এ হচ্ছে এক্সপেরিমেন্ট ইউজ করে, লাস্টেরটা এম্পিরিক্যাল যেটা এক্সপেরিমেন্ট ইউজ করে।
আর এখানে আমার এই যে ইসের একটা ফর্মুলা দেয়া আছে, শ্রোডিঙ্গারের ইকুয়েশনের একটা ফর্মুলা দেয়া আছে, এটা একটা ফর্ম। তো এটার আরেকটা ভালো ফর্ম আছে, আপনার ওইটা ফলো করলে পরে হবে। পরবর্তীতে এদের ডিফারেন্স গুলো বলা আছে, মূলত দুইটার মধ্যে এখানে ফোকাস করা আছে, যে কোয়ান্টাম মেকানিক্যাল মেথড আর হচ্ছে মলিকুলার মেকানিক্স, এই দুইটার মেথড গুলা। তো কোয়ান্টাম মেকানিক্স কি নিয়ে কাজ করে? এইটা কাজ করে হচ্ছে একটা সিস্টেমের ইলেকট্রন নিয়ে। কোয়ান্টামের বাংলা হচ্ছে কণা, কোয়ান্টাম মানে হচ্ছে কণা। সো এই কোয়ান্টাম কাজ করে আমার ইলেকট্রন নিয়ে। অণুর ভেতরে যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলো নিয়ে সে ক্যালকুলেশন করে, ইলেকট্রন কোথায় আছে, ইলেকট্রনের ঘনত্ব কত আছে, এগুলোর উপর ভিত্তি করে সে টোটাল এনার্জিটা ক্যালকুলেট করে একটা সিস্টেমে। এবং এই কারণেই এই কোয়ান্টাম মেকানিক্যাল মেথডগুলোর অনেক পরিমাণ টাইম লাগে, কারণ একটা যদি সে শুধুমাত্র একটা অণুকে নিয়ে কাজ করতো বা নিউক্লিয়াসকে নিয়ে কাজ করতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাত্র একটা জিনিস নিয়ে কাজ করতেছে, এই জন্য তার এত পরিমাণ ক্যালকুলেশন করা লাগতো না। কিন্তু যখন সে ইলেকট্রনকে নিয়ে কাজ করে, ইলেকট্রন রিলেটেড ক্যালকুলেশন গুলো অ্যাকচুয়ালি অনেক টাফ হয়, এবং ইলেকট্রনের স্পেসিফিক অবস্থান বের করা বা এগুলা অনেকটা টাইম কনজিউমিং হয়, অনেক বেশি পরিমাণ টাইম লাগে। এই কারণে কোয়ান্টাম মেকানিক্সের যে মেথডগুলো আছে এগুলা টাইম কনজিউমিং হয়ে থাকে। আর মলিকুলার মেকানিক্স তুলনামূলকভাবে সহজ, কারণ এরা মলিকিউল নিয়ে কাজ করে। মলিকুলার মেকানিক্স, এদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফোর্স ফিল্ড মেথড। অল্টারনেট নামগুলোও মনে রাখতে হবে। ফোর্স ফিল্ড মেথড এই মলিকুলার মেকানিক্সে। মলিকুলার মেকানিক্স কাজ করে হচ্ছে শুধুমাত্র মলিকিউল নিয়ে বা নিউক্লিয়াসের অবস্থান নিয়ে, পরমাণু নিয়ে কাজ করে। এরা ইলেকট্রনকে ইগনোর করে। এখানে বলছে যে ইগনোরস দ্য ইলেকট্রনিক মোশন। আমার যে ইলেকট্রনের নড়াচড়া আছে পরমাণুর ভেতরে, ওইটাকে ইগনোর করে সে ক্যালকুলেশন করে ফেলে, টোটাল এনার্জির ক্যালকুলেশন। ক্যালকুলেটস দ্য এনার্জি অফ দ্য সিস্টেম অ্যাজ ফাংশন অফ নিউক্লিয়ার পজিশন অনলি। শুধুমাত্র নিউক্লিয়াসের যে অবস্থান আছে সেটার উপর ভিত্তি করে। সবাই ড্যাফোডিলের থেকে জয়েন হলে পরে সুবিধা হতো, এখন একজন একজন করে অ্যাডমিট করতে গেলে ঝামেলা হয়ে যায়, এক্সটার্নাল মেল দিয়ে সবাই জয়েন করতেছেন। আচ্ছা, তাহলে তাহলে এই মলিকুলার মেকানিক্স ইলেকট্রনকে ইগনোর করে, তারপরে হচ্ছে টোটাল এনার্জি ক্যালকুলেট করে শুধুমাত্র নিউক্লিয়াসের পজিশনের উপর ভিত্তি করে। এবং এই কারণে এর একটা সুবিধা আছে, যে ইলেকট্রন নিয়ে ক্যালকুলেট করলে অনেক টাইম লাগতো, এখানে টাইম লাগতো, বাট এইটার হচ্ছে টাইম কম লাগে। কিন্তু কম লাগাতে আবার অসুবিধা আছে, সেটা হচ্ছে যে যদি এমন কোনো একটা ক্যালকুলেশন করতে বলে, যে ক্যালকুলেশনটা হচ্ছে ইলেকট্রনের অবস্থান বা ইলেকট্রন কোথায় কিভাবে আছে সেইটার তথ্য ছাড়া করা পসিবল না, সেক্ষেত্রে কিন্তু মলিকুলার মেকানিক্স আমাকে প্রপারলি ওই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে না। যদি এমন কোনো কোশ্চেন থাকে, এমন কোনো ক্যালকুলেশন থাকে যেটা বের করতে গেলে ইলেকট্রনের অবস্থান বা ইলেকট্রনের ডেনসিটি ইত্যাদি ইত্যাদি হচ্ছে ক্যালকুলেট করতে হয়, সেক্ষেত্রে ওইটার অ্যান্সার শুধু দিতে পারবে আমার কোয়ান্টাম মেকানিক্যাল মেথড। মলিকুলার মেথড ওইটার অ্যান্সার দিতে পারবে না, সেই কথাটা এখানে বলছে। আর এখানে কয়েকটা ছবি আছে, ছবি ওই যে আমি যেটা বললাম সেটাই, যে আমার কোয়ান্টাম মেকানিক্স কাজ করে আমার ইলেকট্রন নিয়ে, আর মলিকুলার মেকানিক্স কাজ করে অণুগুলাকে নিয়ে, অণুর লেভেলেই থাকে সে, অণু বা পরমাণুর লেভেল যেটা পরমাণু। আর এই দুইটার আবার হাইব্রিড আছে, এত হাইব্রিড নিয়ে চিন্তার দরকার নাই। আর সেমি এম্পিরিক্যাল বলে আরেকটা জিনিস আছে, যেটা এখানে এক্সপেরিমেন্টাল, মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে এই হিসাবগুলো বের করে। এবার মলিকুলার মেকানিক্সের মধ্যে আরেকটু ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। মলিকুলার মেকানিক্স হচ্ছে अगेन ওই যে কথা বলছি সেগুলাই, যে ক্লাসিক্যাল ফিজিক্স ইউজ করে। ক্লাসিক্যাল ফিজিক্স মানে নিউটনের ফর্মুলা ইউজ করে মলিকুলার মেকানিক্স। অ্যাটমগুলোকে এই মলিকুলার মেকানিক্সে চিন্তা করা হয় স্ফিয়ার হিসেবে। স্ফিয়ার মানে গোলক, এরকম মনে করি দুইটা এখানে গোলক আছে, তাদের মধ্যে এরকম বন্ধন আছে, যেরকম থাকতো আমাদের ইসের মধ্যে, ওই এইচএসসির মধ্যে তাদের মধ্যে বন্ধন থাকে। বন্ধনগুলোকে স্প্রিং এর মতো চিন্তা করা হয়, মানে দুইটার মধ্যে এরকম স্প্রিং আছে। তো বন্ধন আমার এখানে লম্বাও হতে পারে, আবার হচ্ছে কম্প্রেশন হতে পারে, তো দুইটাই পসিবল। আর হচ্ছে ইলেকট্রনকে ইগনোর করা হয়, এখানে ইলেকট্রনের কোনো চিন্তা ভাবনা করে না মলিকুলার মেকানিক্স, ইলেকট্রনের হিসেব বাদ। আর এইটা চিন্তা করে আমার একটা সিস্টেমের যে টোটাল এনার্জি আছে, সেই এনার্জি হচ্ছে এই যে পরমাণুদের মধ্যে বিভিন্ন ইন্টারঅ্যাকশন, এটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে, এই ইন্টারঅ্যাকশন গুলার থেকে যে
শক্তি আছে, ইন্টারঅ্যাকশনগুলোর সাথে সম্পর্কিত যে শক্তি আছে, সেই শক্তিগুলাকে যদি একত্রিত করা হয় তাহলে আমরা টোটাল এনার্জিটা পেতে পারি। শুধুমাত্র অণুগুলার মধ্যে যে ইন্টারঅ্যাকশন হয়, একজনের সাথে আরেকজন আকর্ষণ বিকর্ষণ, এগুলোর উপর ভিত্তি করে যদি হিসাব নিকেশ করা হয় তাহলে আমরা টোটাল এনার্জি পেয়ে যেতে পারি। এটা মলিকুলার মেকানিক্স আর কি এইভাবে চিন্তা করে। তাহলে পরবর্তী স্লাইডে আমার এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটার মধ্যে কি করা আছে এখানে, এইটা হচ্ছে আমার টোটাল এনার্জি। মনে করি এটা আমার হচ্ছে একটা অণু, এটা একটা অণুর গঠন। এখানে পরমাণুগুলো আছে এবং পরমাণুগুলোর মধ্যে এখানে বন্ধনগুলো আছে, এগুলো আছে। তো এখানে বলছে যে এটার টোটাল শক্তিটা কি হবে, এটার টোটাল এনার্জি আমি বের করব কিভাবে। টোটাল এনার্জিটা আমরা বের করি হচ্ছে যে আমার যে এখানে দেখেন চারটা এনার্জি আছে, টোটাল এনার্জি বের করতে গেলে আমার এই চারটা এনার্জি লাগবে। চারটা এনার্জি কি কি? প্রথম এনার্জি হচ্ছে ইবি। ইবি হচ্ছে বি, যেটা বি মানে বন্ধনের সাথে সম্পর্কিত এনার্জি। বন্ধনের সাথে কি সম্পর্কিত এনার্জি? দুইটা পরমাণুর মধ্যে যে বন্ধন আছে, দুইটা পরমাণুর মধ্যে যে বন্ধনটা থাকে, এই বন্ধনটা ইদার হচ্ছে স্ট্রেচ করতে পারে অথবা কমপ্রেস হতে পারে। স্ট্রেচ মানে এটা লম্বা হইতে পারে, দুইটার মাঝখানে যেহেতু স্প্রিং এর মতো, তো দুইটা পরমাণুর মাঝখানে যে বন্ধন আছে এটা লম্বা হতে পারে অথবা কমপ্রেস হতে পারে, মানে ছোট হতে পারে। এই কম্প্রেশন অথবা স্ট্রেচিং, এইটার কারণে আমার এখানে যে শক্তির পরিবর্তনটা হয় বা এইটার সাথে যে শক্তির একটা অ্যাসোসিয়েশন আছে, সেই শক্তিটাই হচ্ছে বন্ধন রিলেটেড শক্তি, ইবি। দ্য এনার্জি ইনভলভড ইন দ্য ডিফরমেশন, ডিফরমেশন মানে পরিবর্তন, ওই যে লম্বা হওয়া বা খাটো হওয়া, সেটা ইদার বাই স্ট্রেচিং অথবা কম্প্রেশন। স্ট্রেচিং অথবা কম্প্রেশনের মাধ্যমে বন্ধনের সাথে সম্পর্কিত শক্তি, সেটা হচ্ছে ইবি। আমাদের আছে ইএ এর পরে, ইএ হচ্ছে অ্যাঙ্গেলের সাথে সম্পর্কিত। এই যেখানে দুইটা পরমাণু যদি চিন্তা করি যে আমার এইটা এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা পরমাণু যদি চিন্তা করি, অথবা এই দুইটাকে নিলে মোর অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ মনে করি এই দুইটা, এই যে তিনটা যেটা আছে তিনটা, হ্যাঁ এইখানে যে আমার একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাও কিন্তু পরিবর্তন হতে পারে, অ্যাঙ্গেল পরিবর্তন হতে পারে। তো অ্যাঙ্গেল পরিবর্তন হলে, অ্যাঙ্গেল যদি বেন্ড হয়, সেটার সাথে যে সম্পর্কিত এনার্জি সেটা হচ্ছে ইএ। আর কি হতে পারে, আমার এখানে একটা বন্ধন আছে, এই বন্ধনটাকে মুচড় যদি দিতে চায়, মানে এইভাবে করে যদি রোটেশনের মতো করে যদি একটা চাপ দিতে চায়, যেখানে একটা দেয়া আছে, এটাকে বলে টরশন। তো এই টরশনাল যে এনার্জি আছে সেটা হচ্ছে ইডি, টরশনাল এনার্জি। এর নামের সাথে একটু মিল নাই, ইডি টরশনাল এনার্জি। আর আরেকটা আছে লাস্টের যে এনার্জি, সেটা হচ্ছে সরাসরি যাদের মধ্যে বন্ধন নাই, যেমন এই যে এখানে দুইজন আছে, এই দুইজনের মাঝখানে কোনো কিন্তু বন্ধন ডিরেক্টলি নাই, কিন্তু স্টিল তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কিন্তু হতে পারে। তাহলে এইটাকেই বলা হয় নন বন্ডেড এনার্জি, নন বন্ডেড এনার্জি, এই যে এনবি। তাহলে এই চারটা এনার্জি মিলে আমার টোটাল সিস্টেমের এনার্জি। এটাই হচ্ছে মলিকুলার মেকানিক্সের কথা, যে অণুগুলা ভেতরে যে পরমাণু আছে তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, বন্ধনের স্ট্রেচিং, কম্প্রেশন, অ্যাঙ্গেল পরিবর্তন, নন বন্ডেড পরমাণুগুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন, এগুলোর থেকে যে এনার্জি পাওয়া যায় ওইটাই সিস্টেমের টোটাল এনার্জি। এখানে ইলেকট্রন সম্পর্কে কোনো কিছু কেয়ারই করে নেই, মানে এখানে ইলেকট্রনের নিয়ে কোনো কাজ নেই। এবং ফোর্স ফিল্ড কি? ফোর্স ফিল্ড হচ্ছে এই যে মলিকুলার মেকানিক্স যে মেথডটা বললাম, এইটাই হচ্ছে আরেক অল্টারনেট নেম হচ্ছে ফোর্স ফিল্ড। ফোর্স ফিল্ড হচ্ছে একটা ক্যালকুলেশন, যে এই যে অ্যাটমগুলোর মধ্যে যে ইন্টারঅ্যাকশন, বন্ধনের বেন্ডিং, স্ট্রেচিং, টরশনাল অ্যাঙ্গেল, এগুলার যে ইন্টারঅ্যাকশন সেটার ক্যালকুলেশন হচ্ছে গিয়ে ফোর্স ফিল্ড। এবং ফোর্স ফিল্ড কি ইগনোর করে? ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন, ইলেকট্রন কই আছে না আছে, কিভাবে আছে, এগুলো সবকিছুই এই ফোর্স ফিল্ড বা মলিকুলার মেকানিক্স ইগনোর করে, এগুলো নিয়ে চিন্তা করে না। শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্স এই ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটাকে আবার কনসিডার করে, যে কোথায় ইলেকট্রন আছে, কারণ সেই ইলেকট্রন নিয়ে কাজ করে। আর এখানে আমার ফোর্স ফিল্ডের ক্লাসিক্যাল এম্পিরিক্যাল ফোর্স ফিল্ড, এখানে কয়েকটা জাস্ট উদাহরণ দেওয়া আছে, আপনাদের যদি মনে চায় এখানে জাস্ট একটু মনে রাখতে পারেন নামগুলা, ফুল ফর্ম সেটা মনে রাখতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি সামথিং না। আপনার মেন আন্ডারস্ট্যান্ডিং দরকার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্যাল মেথড আর মলিকুলার মেকানিক্যাল মেথড, এগুলোর পার্থক্য, কোনটা কি কাজ করে, ওগুলো হচ্ছে মেইন ফোকাস। এরপরে যেটা আমার আছে, দ্যাট ইজ এখানে সেম বর্ণনাগুলাই অনেকবার এখানে দেয়া আছে। আচ্ছা, এখানে বলছে যে আমরা মলিকুলার মেকানিক্স এর ব্যবহার করে
যে এই যে অণুগুলা ডিজাইন করি, যেমন বইয়ের মধ্যে আমরা অনেক সময় দেখি যে অণুগুলার ডিজাইন আছে, 3D স্ট্রাকচার করা আছে, এগুলো কিন্তু সফটওয়্যারের মাধ্যমে করা হয়, হাতে কিন্তু কেউ আঁকে না, সফটওয়্যারের মাধ্যমে করা হয়। তো সেই সফটওয়্যারগুলো বলছে যে সফটওয়্যার থেকে আমরা এই মডেলগুলো করতে পারি, সফটওয়্যারের মধ্যে অলরেডি সবকিছু ডিফাইন করা থাকে, জাস্ট আপনি নিয়ে নিয়ে হচ্ছে ডিজাইন করতে পারবেন। যেমন এখানে আমাদের যে প্যারাসিটামল আছে, প্যারাসিটামলের যে অণু আছে সেটার গঠন এখানে বলা আছে, প্যারাসিটামলের অণু। একটা প্যারাসিটামলের ভেতরে অনেকগুলা হচ্ছে আমার এখানে পরমাণু আছে। সেই পরমাণুগুলোকে কি করছে, জাস্ট এই যে এখানে পানি, বেনজিন, অ্যামোনিয়া, মিথানল, মিথেন, এই সবগুলোকে একত্রিত করে প্যারাসিটামল এখানে হয়েছে। তো এই জায়গার মধ্যে প্রথমে কি করছে যে প্রত্যেকটা পরমাণুকে ইন্ডিভিজুয়ালি তারা এখানে শো করলো বা ডিজাইন করলো, এটা জাস্ট সফটওয়্যারের ভিতরে ডিজাইন করছে ওরা। যেমন এখানে পানি যেটা ছিল, পানিকে ডিজাইন করছে আমার এইভাবে। এখন ডিজাইন করার পর এদেরকে একসাথে যখন কম্বাইন করছে, এখানে এই যে সবাই কম্বাইন করলো, কম্বাইন করার পরে আরেকটা কথা আছে, যেমন এই জায়গার অ্যাঙ্গেলটা দেখেন, এই জায়গার যে অ্যাঙ্গেল আছে সেটা পরিবর্তন হয়ে হয়ে গেছে এই জায়গার অ্যাঙ্গেল। যে আমার হয়তো এইভাবে যখন ছিল, মানে রেগুলার যখন এইভাবে ছিল, হয়তো এটা স্টেবল ছিল না, এই অণু যেটা আছে প্যারাসিটামল, এটা স্টেবল ছিল না। পরে যখন আমার অ্যাঙ্গেলটা এইরকম হলো, মানে একটুখানি এখানে অ্যাঙ্গেলটা স্প্রেড অবস্থায় আছে, এরকম যখন হলো তখন হচ্ছে এটা মোর স্টেবল হলো, এবং এটাই হচ্ছে আমার ফাইনালি প্যারাসিটামলের যে অণু আছে সেটা। এবং এইটা এখানে দেখানোর মানে হচ্ছে এটাই যে আমরা সফটওয়্যারের মাধ্যমে এই টোটাল জিনিসগুলোকে আর কি তৈরি করতে পারি, কম্পিউটারের ভেতরে অণুগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর মলিকুলার ডাইনামিক্স হচ্ছে একটা মলিকুলার মেকানিক্স প্রোগ্রাম। ওই যে বলছিলাম যে মলিকুলার ডাইনামিক্সও অ্যাকচুয়ালি মলিকুলার মেকানিক্সের ভেতরেই পড়ে, এবং এইটা আমার যে অণুর ভেতরে বিভিন্ন অ্যাটমগুলা, পরমাণুগুলা মুভমেন্ট করে বা একজন আরেকজনের সাথে যুক্ত থাকে, ওই জিনিসটাকে মিমিক করে। মিমিক করা মানে কম্পিউটারের ভেতরে ওই জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করে। গেমসের ভেতরে যেমন বাস্তব মানুষটাকে নিয়ে আসার চেষ্টা করা হয়, মানুষের মতো দেখতে, বা বাস্তবে যা কিছু আছে গাড়ি, বাইক, সবকিছু এগুলো সিমুলেট চেষ্টা করে। তো এখানে সিমুলেট করার চেষ্টা করতে হচ্ছে এই অনুপরমাণু যেগুলো সেগুলো। আর এই মলিকুলার ডাইনামিক্স হচ্ছে অনেক কিছুই আমার করে দিতে পারে, মানে বের করে দিতে পারে হিসেব নিকেশ করে। যেমন এখানে একটা কথা বলা আছে যে এনার্জি মিনিমাইজেশন বলে একটা কথা আছে, আর হচ্ছে এই রেঞ্জ অফ স্টেবল কনফরমেশন। এনার্জি মিনিমাইজেশন কি, এই যে এইটা দেখি একটুখানি, মনে করেন এইখানে আমার অণুটা যেভাবে ছিল এই অ্যাঙ্গেলে সহ, এর ফলে এইটা স্টেবল ছিল না। সব থেকে স্টেবল কনফরমেশন, কনফরমেশন মানে এদের অ্যাঙ্গেল গুলা কিভাবে আছে, মানে তাদের অবস্থানটা কিভাবে আছে, এই সব থেকে স্টেবল কনফরমেশন হচ্ছে সেই কনফরমেশন যে কনফরমেশনে লোয়েস্ট অ্যামাউন্ট অফ এনার্জি থাকে, ওটি হচ্ছে সব থেকে স্টেবল কনফরমেশন। তো আমার এই মলিকুলার ডাইনামিক্সের যে মেথডটা আছে, এই মলিকুলার ডাইনামিক্সের মেথড আমার এই ধরনের স্টেবল কনফরমেশন খুঁজে বের করে দিতে পারে, যেটা কিনা মনে করেন যদি এমন একটা মেডিসিন তৈরি করেন যেটা বাতাস উড়ে যাচ্ছে খুললে পরেই, ওইটা তো ভালো না। ওইটাকে যাতে লিকুইড অবস্থায় রাখা যায়, ওই রকম যদি কোনো স্টেবল একটা কিছু থাকে, মানে স্টেবল কোনো কনফরমেশন থাকে বা রূপ থাকে, ওইটাকে খুঁজে বের করা। তো এইভাবে করে হচ্ছে আমাদেরকে মলিকুলার ডাইনামিক্স হেল্প করতে পারে। আর এখানে অলসো হচ্ছে মিনিমাম এনার্জি স্টেট, ওইটা তো বললামই, কনফরমেশনাল অ্যানালাইসিস ওইটা করা যায়। এই জায়গার মধ্যে ওইটার একটা সিমুলেশন দেওয়া আছে, যে বিউটেন নামে এর আমার এখানে একটা অণু দেওয়া আছে, বিউটেন। তো বিউটেনের মধ্যে আমার যে দুই পাশে CH3 গুলা থাকে, CH3, এই CH3 গুলার মধ্যে অ্যাঙ্গেল আমার বিভিন্ন হতে পারে। এই যে এইগুলো হচ্ছে CH3, এটা কার্বন, কালোটা হচ্ছে কার্বন, আর এখানে যে H গুলো আছে সেটা হচ্ছে সাদা H। এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে। এই অণুর মধ্যে এইগুলার অ্যাঙ্গেল এগুলো কিন্তু অনেক ভাবে থাকতে পারতো, যেমন এই জিনিসটা আমার এইদিকেও থাকতে পারতো, এখানে এসে তারপরে বাকিগুলো হচ্ছে থাকতে পারতো, এদিকেও থাকতে পারতো। তো কোন দিকে থাকলে পরে এটা স্টেবল হবে সেইটা বের করাই আমাদের মলিকুলার ডাইনামিক্স এর মাধ্যমে আমরা করতে পারি। মলিকুলার ডাইনামিক্স এর মাধ্যমে আমরা এই এনার্জিটা ক্যালকুলেট করতে পারি যে কত ডিগ্রি রোটেশনের জন্য আমার এই এনার্জি, এটা হচ্ছে এনার্জির পরিমাণ এইদিকে, যে এইভাবে যখন ছিল তখন এটার এনার্জি ছিল এইরকম, যখন এইরকম ছিল এই যে CH3 দুইটা, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল যখন এতটুকু ছিল তখন এটার এনার্জি নিচে নেমে গেছে। এই অবস্থায় CH3 এখানে একটা এখানে একটা, এই দুইটার অ্যাঙ্গেল যখন এরকম ছিল তখন এনার্জি আমার এইখানে চলে আসছে।
এবং যখন CH3 দুইটা একদম একটা আরেকটার অপোজিট সাইডে ছিল, মানে লম্বালম্বি ছিল, তখন হচ্ছে এনার্জি সব থেকে কম। তো এইটাই হবে সব থেকে কম যে এনার্জি স্টেট আছে, সেইটাই হবে আমার মোস্ট স্টেবল স্টেট। তো এই জিনিসটাকে খুঁজে বের করতেই আমাদেরকে এই মলিকিউলার ডাইনামিক্স হেল্প করতে পারে। আমরা এটা কম্পিউটারের ভেতরেই মোটামুটি একটা সিমুলেশন করে বের করে ফেলতে পারি। এরপরে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স যেটা আছে, আমরা জানি যে কোয়ান্টাম মানে হচ্ছে কণা, এবং এই কণা বলতে এখানে যে কণার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন। আমাদের ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট মানে হলো কিভাবে ইলেকট্রনটা কোন জায়গায় আছে, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন, এবং সেই ইলেকট্রনগুলা কিভাবে তার আশেপাশের কণাগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং নিউক্লিয়াসের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, সেইগুলোর হিসেব নিকেশ নিয়েই হচ্ছে আমার কোয়ান্টাম মেকানিক্স। এবং ইট ইজ বেসড অন দ্য রিয়ালাইজেশন দ্যাট এই মেকানিক্সটা, কোয়ান্টাম মেকানিক্সটা, এটা ভিত্তি হচ্ছে যে ইলেকট্রন এবং অন্য সকল ম্যাটেরিয়াল যেগুলো আছে, অতি ক্ষুদ্র যে কণাগুলো আছে, সেই কণাগুলো হচ্ছে ওয়েভ লাইক প্রপার্টি ফলো করে। তার মানে দেখা যায়, যেমন আমাদের আলো নিয়ে একটা কথা আছে যে আলো আসলে কি, আলো কি একটা কণা নাকি আলো কোনো একটা তরঙ্গ। অ্যাকচুয়ালি দেখা যায় যে আলোকে এক এক সময় এক্সপেরিমেন্টের মধ্যে দেখা যায় এই আসলে তরঙ্গের মতো, আবার এক এক সময় একে দেখলে মনে হয় হচ্ছে কণার মতো। তো এটা নিয়ে অনেক ডিবেট আছে। তবে রিয়ালাইজেশন যেটা, যে দুই ধরনের বৈশিষ্ট্য হচ্ছে দেখা যায়, যে দ্বৈত বৈশিষ্ট্য দেখা যায় আলোর মধ্যে। তো আলোর ওইটাকে কণাও হইতে পারে, তরঙ্গ হইতে পারে। আবার ইলেকট্রনের ক্ষেত্রেও সেম কথা বলছে যে ইলেকট্রন অনেক সময় ওয়েভের মতো মানে ক্যারেক্টারিস্টিক্স দেখায়, অনেক সময় আবার কণার মতো ক্যারেক্টারিস্টিক্স দেখায়। এবং ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স এর কারণেই এই দ্বৈত যে আমার বৈশিষ্ট্য আছে ইলেকট্রনের মধ্যে, সেটাকে ব্যাখ্যা করার জন্য আমার লাগে হচ্ছে শ্রোডিঙ্গারের ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা ইলেকট্রনের এই বৈশিষ্ট্যটাকে এক্সপ্লেন করতে পারে। এবং এখানে শ্রোডিঙ্গারের ইকুয়েশনটা বলা আছে, শ্রোডিঙ্গারের ইকুয়েশন। এবং এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা আমাদের একটা কমপ্লিট ডেসক্রিপশন দেয় একটা ইলেকট্রনের ইলেকট্রনিক স্ট্রাকচার অফ এ মলিকিউল। একটা মলিকিউল বা অণুর ভেতরে যে ইলেকট্রনগুলো আছে তাদের অবস্থানের উপর ভিত্তি করে, তাদের হচ্ছে ডেনসিটির উপর ভিত্তি করে সে ওই অণু সম্পর্কে একটা ভালো ডেসক্রিপশন দিতে পারে। এবং সেটা করার জন্য আমাদের এই ফর্মুলাটার হচ্ছে প্রয়োজন। এখানে এইচ হচ্ছে গিয়ে হ্যামিল্টনিয়ান অপারেটর, আর এইটাকে বলা হয় হচ্ছে সাই, বলার কথা সাই। এটাকে ওয়েভ ফাংশনও বলা হয়। আর ই হচ্ছে এনার্জি, ওই যে সিস্টেমের যে এনার্জি, আমরা ইসের মধ্যে এনার্জি বের করছিলাম কি, মলিকিউলার মেকানিক্স এর মধ্যে এনার্জি বের করছিলাম এইভাবে, এই যে এটা, এই ফর্মুলা দিয়েই এনার্জি হচ্ছে শেষ। আর এখানে এনার্জি বের করতে গেলে মানে কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে আমার ফলো করতে হবে এই ফর্মুলা। এখানে ইটাই হচ্ছে আমার যে এনার্জি আছে সেটা। এখন এখানে বলছে এগুলো সলভ করা হচ্ছে ডিফিকাল্ট, এই জিনিসগুলা সলভ করা ডিফিকাল্ট। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোটাল এনার্জি অফ হাইড্রোজেন এটাকে ডিসক্রাইব করা যেতে পারে টোটাল এনার্জি যে আছে আমার হাইড্রোজেনের, এটা পরের স্লাইড, ওইটাকে ডিসক্রাইব করা যেতে পারে তার কাইনেটিক এনার্জি আর তার পটেনশিয়াল যে এনার্জি আছে দুইটার কম্বিনেশন থেকে। তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলাটা দেখতে এরকম হয়ে যেতে পারে। আর এখানে ই আর সাই দুইটা জিনিস আছে। ই হচ্ছে আমাদের যে পার্টিকল আছে, মানে ইলেকট্রনের যে কণার মতো বিহেভিয়ার আছে, সেই বিহেভিয়ারকে ই ডিসক্রাইব করতে পারে। আর সাই যেটা আছে, যেটা কিনা ওয়েভ ফাংশন, এটা হচ্ছে ইলেকট্রনের ওয়েভ লাইক যে বৈশিষ্ট্য আছে সেটাকে ডিসক্রাইব করতে পারে। সো এই ফর্মুলায় দুইটাই আছে, সো দুইটা জিনিসকেই এই ফর্মুলা ডিসক্রাইব করতে পারে। আর কোয়ান্টাম মেকানিক্যাল যে মেথড আছে, সেই মেকানিক্যাল মেথডের মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে যেটা বলছিলাম। তো প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে আমার এবি ইনিশিও মেথড, এবি ইনিশিও। এরপরে আছে সেমি এম্পিরিক্যাল মেথড, তারপর ডেনসিটি ফাংশনাল থিওরি। এরা সবাই কোয়ান্টাম মেকানিক্যাল মেথড, তবে এদের মধ্যে পার্থক্য আছে। যেমন এবি ইনিশিও মেথড যেটা আছে, এবি ইনিশিও মেথডটা আসছে হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল, ল্যাটিন শব্দ ছিল ল্যাটিন, এটার মানে হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল, মানে একদম প্রথমে আসছে এটা এরকম। দিস রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট
নো এক্সপেরিমেন্টাল ডাটা ইজ ইউজড এই এবি ইনিশিও মেথডে। এই মেথডের মধ্যে কোনো এক্সপেরিমেন্টাল ডাটা ইউজ করা হয় না। এরা একদম আমার কম্পিটিশন যেটা করে সেটা সম্পূর্ণ থিওরিটিক্যাল প্রিন্সিপাল থেকে, মানে সূত্র দিয়ে টোটাল ক্যালকুলেশনগুলো করে, কোনো এক্সপেরিমেন্ট রিলেটেড ডাটা এরা ব্যবহার করে না, বাস্তবে কোনো কিছু করে দেখে না, এটা সম্পূর্ণ হচ্ছে থিওরির মাধ্যমে ক্যালকুলেট করার চেষ্টা করে এবি ইনিশিও মেথডে। আর এই এবি ইনিশিও মেথডকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এইচএফ মেথড, হার্ট্রি ফোক মেথড, আর হচ্ছে ডেনসিটি ফাংশনাল থিওরি মেথড বা ডিএফটি। এইটাকে আবার দুই ভাগে ভাঙা যায়। এটা নিজেই হচ্ছে একটা কোয়ান্টাম মেকানিক্যাল মেথড, আবার এটাকে দুইটা অংশে ভাগ করা যায়, এইচএফ এবং ডিএফটি। এখন এইচএফ এর মধ্যে কি আছে? এইচএফ হচ্ছে এবি ইনিশিও মেথডের মধ্যে সবথেকে সিম্পল ক্যালকুলেশন। এইসব জিনিসপত্র কুইজের মধ্যে থাকে আর কি, এগুলাই থাকে। আর ইট ইজ বেসড অন সেন্ট্রাল অ্যাপ্রক্সিমেশন থিওরি। সেন্ট্রাল অ্যাপ্রক্সিমেশন থিওরিটা কি? সেন্ট্রাল অ্যাপ্রক্সিমেশন থিওরি বলে যে আপনার যদি কোনো একটা কণা থাকে, তার আশেপাশে আমার যে ফোর্স ফিল্ড থাকবে, ফোর্স ফিল্ড মানে কি সেটা আমরা জানি, যে বলের কি বলা যায় বাংলাতে, ফোর্স ফিল্ড। ফোর্স ফিল্ড মানে যে বল রেখা বা এরকম বলতে পারি, যে বল যে থাকে সেটা হচ্ছে একটা রাউন্ড, একদম গোল আকারে থাকে। তো আপনি যেদিকেই যান না কেন, আপনি আপনার শুধুমাত্র দূরত্বের উপরে নির্ভর করে, আপনি কতটুকু দূরে আছেন ওইটার উপর নির্ভর করে আপনার আকর্ষণ অথবা বিকর্ষণ। এখন আপনি যে ডিরেকশনেই যান, সব ডিরেকশনেই যদি দূরত্ব সমান থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে সমান পরিমাণ বল অনুভব করবেন। এমন না যে এক ডিরেকশনে গেলে পরে এক এক বল অনুভব করবেন, যেমন বিষয়টা এইরকম না যে আমি যদি এই দিকে যাই এতটুকু, তাহলে আমি এতটুকু বল অনুভব করব, আবার হচ্ছে এই দিকে এতটুকু গেলে এতটুকু বল অনুভব করবো, এরকম না। ওইটা হচ্ছে একদম চিন্তা করে যে গোল থাকে, ফোর্স ফিল্ডটা থাকে একদম সিমেট্রিক এবং গোল চারপাশে, ওইটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। সো এইচএফ যেটা আছে সেটা ইউজ করে সেন্ট্রাল ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। এবং এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে এই মেথডটার, এইচএফ এর ক্যালকুলেশনের, সেটা হচ্ছে এটা ইলেকট্রনের কোরিলেশনটাকে ব্যবহার করে না। ইলেকট্রনের কোরিলেশন ব্যবহার করে না। হোয়াট ইজ ইলেকট্রন কোরিলেশন? ইলেকট্রন কোরিলেশন হলো আমার ইলেকট্রন আছে ঠিক আছে, বাট একটা ইলেকট্রন আবার আরেকটা ইলেকট্রনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, সেই জিনিসটা আবার এই এইচএফ যে মেথড আছে সে হচ্ছে ক্যালকুলেট করে না। তো এইটা কনসিডার না করার কারণে অবশ্যই তার যে ক্যালকুলেশন আছে সেটার মধ্যে একটুখানি ঝামেলা হবে, মানে সে প্রপারলি সবকিছু ডেসক্রাইব করতে পারবে না। এরপর আছে আরেকটা, যেটা কিনা ছিল ডেনসিটি ফাংশনাল থিওরি, যেটা এবি ইনিশিওর সেকেন্ডটা। তো ডেনসিটি ফাংশনাল থিওরি হচ্ছে এটা এবি ইনিশিও মেথড, কিন্তু এটা অন্যান্য মেথডের থেকে ডিফারেন্ট। কারণটা হচ্ছে ওয়েভ ফাংশন যেটা আছে এটা আবার ইউজ করে না, মলিকিউলকে ডেসক্রাইব করার জন্য সে আবার ওয়েভ ফাংশন ইউজ করে না। ওয়েভ ফাংশন কোনটা ছিল? ওই যে সাই দিয়ে যেটা ছিল ওইটা হচ্ছে আমার ওয়েভ ফাংশন, ওইটাকে সে ইউজ করে না এই মেথডটা। ডেনসিটি ফাংশনাল থিওরির মধ্যে টোটাল এনার্জি যেটা আছে সেটাকে এক্সপ্রেস করা হয় টোটাল ইলেকট্রনের ডেনসিটির উপর ভিত্তি করে। আগেরটাই কিন্তু ইলেকট্রনের কোরিলেশন যেটা বলতেছে, কোরিলেশন, সেই জিনিসটা এখানে কনসিডার করে না, কিন্তু এটার মধ্যে আবার ওই জিনিসটাকে কনসিডার করে। ডেনসিটি যেটা বলে ইলেকট্রনের ঘনত্ব, কে কোথায় আছে সেই ঘনত্বটাকে কনসিডার করে সে হচ্ছে ক্যালকুলেট করে। এবং এই ক্যালকুলেশন করার ফলে তাহলে কি হবে, ডিএফটি মেথড গুলার সময় কম লাগে, আবার এখানে সময় কম লাগে এইচএফ মেথডের থেকে, কিন্তু এরা হচ্ছে বেশি অ্যাকুরেট হয়ে থাকে, মোর অ্যাকুরেট হয়ে থাকে। এরা ফাইনালি যখন ক্যালকুলেট করে রেজাল্ট দিবে যে আমার সিস্টেমের টোটাল এনার্জি এত, তখন দেখা যাবে ডেনসিটি ফাংশনাল থিওরিটা আমার এই এইচএফ যে মেথড আছে এটার থেকে মোর অ্যাকুরেট একটা রেজাল্ট দেবে। সেটা সেমি এম্পিরিক্যাল মেথড যেটা আছে সেটা হচ্ছে এই দুইটার মধ্যে, মানে মাঝামাঝি একটা অবস্থার মধ্যে থাকে। সেটা হলো আমাদের যে মলিকুলার মেকানিক্স আছে, আর যেটার মধ্যে আছে হচ্ছে কোয়ান্টাম, সেখানে কোথায় দেখি, qualitative results available from হচ্ছে molecular mechanics and the high computationally demanding quantitative result from AB initio method। আমার এই যে মেথড যেটা আছে সেমি এম্পিরিক্যাল মেথড, এই মেথডটা হচ্ছে মলিকুলার যে মেকানিক্স আছে যেটা কিনা তুলনামূলক সহজ, আর আমার যে এবি ইনিশিও মেথড আছে যেটা কিনা কোয়ান্টাম মেকানিক্যাল মেথডের মধ্যে পড়ে,
এই দুইটার মাঝামাঝি একটা জায়গার মধ্যে পড়ে হচ্ছে আমার সেমি এম্পিরিক্যাল যে মেথড আছে সেইটা। এইটা মলিকুলার মেকানিক্সের মতো এত সহজও না, আবার এবি ইনিশিও মেথড বা কোয়ান্টাম মেকানিক্যাল মেথডের মতো এত কঠিনও না, মাঝামাঝি জায়গার মধ্যে থাকে। এবং এরা আবার কি ইউজ করে, এক্সপেরিমেন্টাল ডাটা ইউজ করে। এম্পিরিক্যাল যেটা আছে, এম্পিরিক্যাল শুনলেই বুঝতে পারবেন এটার মধ্যে এক্সপেরিমেন্টাল কোনো একটা কিছু আছে। তো এক্সপেরিমেন্টাল ডাটা এরা ইউজ করে এবং এটা ইকুয়েশনের মধ্যে বসায়, এটা তাদের ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের মধ্যে বসে ক্যালকুলেশন করে। আর এবি ইনিশিও মেথডের মতো এরা হচ্ছে হ্যামিল্টনিয়ান এবং ওয়েভ ফাংশন ইউজ করে। মানে এই সেমি এম্পিরিক্যাল মেথড কিন্তু আবার সেই ওয়েভ ফাংশন যেটা আছে ওইটাকে আবার ইউজ করে, কিন্তু এইটা কিন্তু ইউজ করতো না। এই যে এইখানে না কোনটা ছিল, ডেনসিটি ফাংশনাল থিওরি, এইটা কিন্তু আবার এই ওয়েভ ফাংশন যেটা আছে এটাকে ইউজ করতো না। কিন্তু এ আবার হচ্ছে ওয়েভ ফাংশন ইউজ করে, প্লাস হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা যেটা আছে সেটাও ইউজ করে, এবং এটা লেস অ্যাকুরেট হয়ে থাকে অন্যান্য ইনিশিও মেথডের থেকে। তো কোন মেথডটা লেস অ্যাকুরেট, কোনটা মোর অ্যাকুরেট, কোনটা ইলেকট্রনের ডেনসিটিকে কনসিডার করে, কোনটা করে না, এই সব কিছুই হচ্ছে মনে রাখতে হবে। এখন এই অংশ থেকে কতটা কোশ্চেন থাকবে সেটা এক্স্যাক্টলি তো জানা নাই, তবে এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবে, প্রতিবার থাকে, তো এবারও ফুলি থাকবে। আর হ্যাঁ, এটার আরো ক্যাপাবিলিটি আছে যে বিভিন্ন ট্রানজিশন স্টেট এবং এক্সাইটেড যে স্টেটগুলো আছে আমাদের অনুর সেগুলা ক্যালকুলেট করতে পারে। এই এক্সাইটেড স্টেট বা ট্রানজিশন স্টেট এগুলা বিষয় এইচএসসি তে হয়তো শুনে আসছেন। তো এইটা নিয়ে আর মানে মোর ডিটেইলের মধ্যে যাওয়ার দরকার নাই, বা আমাদের এখানে যাওয়ার জন্য বলা হয় না সিলেবাসের মধ্যে। তাহলে এখন ফাইনালি কোশ্চেন আসলো যে চয়েস অফ মেথড, আমি কোন মেথডটা কখন ইউজ করব। কোন মেথড বলতে যে আমার ওই কোয়ান্টাম মেকানিক্যাল মেথডের মধ্যে আমার তো ফাইনাল উদ্দেশ্য সেই একটা অণুর ভেতরের এনার্জিকেই ক্যালকুলেট করা। এখন আমার সামনে অনেক অপশন আছে, আমি কোনটা ইউজ করব সেটাই কোশ্চেন। এবং এইটা ডিপেন্ড করে আমি কোনটা ইউজ করব, সেটা ডিপেন্ড করে যে আমার মলিকুলের সাইজ যেটা আছে সেটার উপরে ডিপেন্ড করে। মলিকুলার সাইজের একটা বিষয় আছে। মলিকুলার মেকানিক্স মেথড যেটা, সেটা আমি ইউজ করব কিসের জন্য, এনার্জি মিনিমাইজেশনের জন্য। এনার্জি মিনিমাইজেশন কোন ক্ষেত্রে, ওই যে আমরা ইসের ক্ষেত্রে দেখছিলাম, কি বলে, বেনজিনের ক্ষেত্রে দেখছিলাম এরকম একটা গ্রাফ ছিল। তো ওই গ্রাফের মধ্যে সব থেকে যে জায়গাটা লোয়েস্ট এনার্জি থাকে সেটা বের করার জন্য আমরা হচ্ছে মলিকুলার মেকানিক্স যে মেথড আছে সেটা ইউজ করবো, এটা মলিকুলার মেকানিক্স মেথড। স্টেবল কনফরমেশন, ওই যে প্যারাসিটামলের মধ্যে দেখছিলাম যে কোন আমার যেটা থাকে ওইটা একটুখানি চেঞ্জ হয়, তাহলে সেইটা আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করব মলিকুলার মেকানিক্স, আমাদের কোয়ান্টাম মেকানিক্স দরকার নেই। এনার্জি ক্যালকুলেশন ফর স্পেসিফিক কনফ্রন্টেশন, বিভিন্ন কনফ্রন্টেশনে যে এনার্জিগুলো আসে, যেমন এইখানে ছিল এই যে বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন পরিমাণ হচ্ছে এনার্জি আছে, সেগুলো ক্যালকুলেট করা। এই যে এখানে এনার্জি দেওয়া আছে যে আমার এই জায়গার জন্য এনার্জি হচ্ছে এতটুকু, এই যে এখানে, তারপরে এই জায়গার জন্য আমার এনার্জি হবে এতটুকু, এগুলো ক্যালকুলেট করার জন্য আমরা মলিকুলার মেকানিক্যাল মেথডই ইউজ করতে পারবো। আর মলিকুলার মোশন, মলিকুল রিলেটেড যেহেতু, তাহলে মলিকুলার মেকানিক্স ইউজ করব। ডিফাইন্ড কনফ্রন্টেশন, ওই সেম কথাই আবার এখানে বলা আছে, কনফ্রন্টেশন, বিভিন্ন কনফ্রন্টেশন এগুলো স্টাডি করার জন্য আমরা মলিকুলার মেকানিক্স মেথড ইউজ করব। আর কোয়ান্টাম মেকানিক্যাল মেথড যেটা আছে সেটা আমরা কখন ইউজ করব, এইটা আমরা ইউজ করব হচ্ছে মলিকিউলার অরবিটাল এনার্জি বের করার জন্য। অরবিট কিন্তু ইলেকট্রনের সাথে রিলেটেড, অরবিট ইলেকট্রনের কক্ষপথ যেটা আছে, তো ওইটার জন্য আমার তো কোয়ান্টামের মধ্যে যেতেই হবে। হিট ফর্মেশন ফ্রম স্পেসিফিক কনফর্মেশন, এখন কনফর্মেশন আমরা স্টাডি করছিলাম হচ্ছে এইখানেই, যে এনার্জি ক্যালকুলেট যদি করি কনফর্মেশনের জন্য সেইটা আমরা মলিকুলার মেকানিক্যাল মেথডে করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে হিট ফর্মেশন, যে কতটুকু তাপের আদান প্রদান হয় বিভিন্ন কনফর্মেশনের কারণে, বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে, তাহলে সেটার জন্য আমার আবার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মেথড লাগবে। এটা হচ্ছে কি বলে, বন্ড ব্রেকিং। মনে করেন আপনি অণুর মাঝখানে পরমাণুর মধ্যে বন্ধন ব্রেক করে দিচ্ছেন, সেই বন্ধন ব্রেক করলে ওইখানে ইলেকট্রন নিয়ে হিসেব করতে হবে, আদারওয়াইজ টোটাল এনার্জি কতটুকু গেল আসলো এটা বের করা যাবে না। ডাইপোল যে মোমেন্ট আছে কোন একটা সিস্টেমের মধ্যে, পজিটিভ এবং নেগেটিভ চার্জের যে সেপারেশন আছে, সেই সেপারেশন বের করতে গেলে আপনার হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্যাল মেথড লাগবে। এই যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা বলছিলাম, যে বন্ড যদি ভেঙে যায় সেখান থেকে কতটা এনার্জি বের হবে সেটা ক্যালকুলেট করার জন্য আমার
এই কোয়ান্টাম মেকানিক্যাল মেথড লাগবে। ট্রানজিশন স্টেটের যে জিওমেট্রি এবং এনার্জি সেগুলো বের করার জন্য কোয়ান্টাম মেকানিক্যাল মেথড লাগবে। বেশি সামনের দিকে যাওয়ার দরকার নাই, আমি হয়তো এখানেই শেষ করব, এইটার মধ্যে আমি শেষ করব, আর বাকি যে যতটুকু যা আছে ওইগুলো পরে দেখা যাবে, তেমন একটা কিছু নাই, মেইন জিনিসটা এইখানেই। আর এখানে পার্থক্য আছে, পার্থক্য অলওয়েজ হচ্ছে রেকমেন্ডেড করার জন্য। আমি এখানে শেষ করব, এই স্লাইডটা দিয়ে হচ্ছে শেষ, এটাই শেষ স্লাইড আপাতত আজকের জন্য। তো এইখানে দেখেন যে কি গ্রাফটা আছে, এটা একটু খেয়াল করেন, কারণ এটা ইম্পর্টেন্ট, আপনার শেষ সিদ্ধান্ত নিতে মানে সাহায্য করবে। এই গ্রাফের মধ্যে বলা আছে যে এইদিকে বলা আছে হচ্ছে আমার সিস্টেমের মধ্যে কতগুলা অ্যাটম আছে, কোন একটা সিস্টেমের মধ্যে কতগুলা অ্যাটম বা পরমাণু আছে সেই নাম্বারটা এখানে প্লট করা আছে এই বরাবর। আর উপরের দিকে প্লট করা আছে যে আমি যদি বিভিন্ন ধরনের মেথড ইউজ করি, যেমন মলিকুলার মেথড যদি ইউজ করি, সেইটা ইউজ করলে পরে আমার অ্যাকুরেসি কতটা, এই যে এটা হচ্ছে অ্যাকুরেসি, এই বরাবর হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি যত বেশি তত হচ্ছে গিয়ে ভালো, অ্যাকুরেসি যত বাড়বে তত ভালো, মানে উপরের দিকে থাকাই হচ্ছে ভালো অ্যাকুরেসি। কিসের অ্যাকুরেসি? ওই যে এনার্জি ক্যালকুলেশন, আমার একটা সিস্টেমের এতগুলো অ্যাটম দিয়ে একটা সিস্টেম আছে, এতগুলো পরমাণু দিয়ে সিস্টেম আছে, ওই সিস্টেমের এনার্জি ক্যালকুলেট করতে গিয়ে অ্যাকুরেসি কতটা সেটা বের করা। এখন আমরা যদি খেয়াল করি, যদি 10টার কথা চিন্তা করি, মনে করি যে 10টা আছে, 10টা অ্যাটমের ক্ষেত্রে এখানে যদি আমি একটা লাইন টানি, এটা সোজা করা যাবে না এই মাউসের মধ্যে, তো 10টা অ্যাটমের ক্ষেত্রে যদি আমরা দেখি, মোটামুটি এটার জন্য আমার মলিকুলার মেকানিক্স কি পরিমাণ অ্যাকুরেসি দিবে সেটা হচ্ছে এইখানে, কারণ এটা এখানে ক্রস করে। সো এটা মোটামুটি আমার এই এতটুকু এনার্জি দিবে, মানে এতটুকু অ্যাকুরেসি দিবে 10টার ক্ষেত্রে। যখন 10টা মাত্র অ্যাটম থাকবে তখন ওই অ্যাটমের যে সিস্টেম আছে, সিস্টেমের এনার্জি কত সেটা বের করতে গেলে আমার মলিকুলার মেকানিক্স দিবে এই যে এতটুকু অ্যাকুরেসি, এই যে এখানে যেখানে আছে এখান থেকে এই পর্যন্ত এতটুকু অ্যাকুরেসি। আর আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সের কথা বলি, কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে দিবে এই এতটুকু অ্যাকুরেসি, মানে এই যে এইখানে দিবে এতটুকু অ্যাকুরেসি। তাহলে অ্যাকুরেসি বেশি কার? অবশ্যই কোয়ান্টাম মেকানিক্যাল মেথডের অ্যাকুরেসি বেশি কম্পেয়ার টু আমার মলিকুলার মেকানিক্স। যখন অণুর পরিমাণ কম থাকে, 100 ক্ষেত্রে দেখি, 100 ক্ষেত্রে কি দিবে, 100 ক্ষেত্রে মলিকুলার মেকানিক্স দিবে আমার এতটুকু অ্যাকুরেসি। আর 100টা পরমাণুর একটা সিস্টেমের মধ্যে আমার কোয়ান্টাম মেকানিক্স দিবে এই এতটুকু অ্যাকুরেসি। স্টিল আমার কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এগেইন বেটার, কারণ ওরা ইলেকট্রন নিয়ে কাজ করে। এরপরে যাই 1000-এর মধ্যে যাই। এখন 1000 যখন হবে, দেখেন 1000 পরমাণু নিয়ে যখন কাজ করবেন তখন আমার কোয়ান্টাম মেকানিক্সের কিন্তু এখানে কোনো অপশনই নেই, মানে উপরের দিকে এখানে কোয়ান্টাম মেকানিক্স নাই, এইটা শুধুমাত্র মলিকুলার মেকানিক্স যে আছে সেই সলভ করতে পারবে। এইটার মানে হচ্ছে যখন কিনা আমার কাছে অল্প সংখ্যক পরমাণুওয়ালা একটা সিস্টেম থাকে, মানে সিস্টেমের ভেতরে পরমাণুর সংখ্যা অনেক কম, যেমন 10 বা 100 অথবা এর মাঝামাঝি কোনো একটা কিছু, অথবা এদিকেও আছে হয়তো 700 800, 700 অথবা 800 যখন পরমাণু থাকে, তো সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা যখন আমি কোয়ান্টাম মেকানিক্যাল মেথড দিয়ে করব, আমি বেটার একটা অ্যাকুরেসি পাবো। কিন্তু যখন অনেক পরিমাণ আমার পরমাণু চলে আসবে সিস্টেমের ভিতরে, তখন এত পরিমাণ পরমাণুর জন্য ক্যালকুলেট করা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে পসিবল না, বিকজ কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ইলেকট্রন এন্ড এভরিথিং নিয়ে ক্যালকুলেশনটা করে। সো এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে পসিবলই হবে না, মানে এখানে আপনার অপশনই নাই। এই অনেক পরমাণুর ক্ষেত্রে আপনার একমাত্র অপশন হচ্ছে মলিকুলার মেকানিক্সের যে মেথড সেটা, এখানে কোয়ান্টাম মেকানিক্সের কিছুই নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে মলিকুলার মেকানিক্সই চুজ করতে হবে। তো এই গ্রাফ থেকেও কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আমার কতগুলা পরমাণু থাকলে পরে সেই সিস্টেমের জন্য কোন মডেলটা সিলেক্ট করা হচ্ছে আমার বেটার হবে। তো এখান থেকে কোশ্চেন করলে পরে এখান থেকেও থাকে, কোশ্চেন থাকে যে কোন কতগুলা অণু পরমাণুর জন্য কতগুলা আমার হচ্ছে মানে কোন মেথডটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, এই রিলেটেড কোশ্চেন থাকে। তাহলে আজকের জন্য এটার সামনে আমি আর যাচ্ছি না, আমি এখানেই শেষ করব। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা স্যার কাইন্ডলি যদি স্যার একটু হ্যাশ টেবিলটা একটু যদি করতেন, রিপিট করতেন স্যার। করা যাবে, সমস্যা নাই।
হ্যাশ টেবিল মানে ফার্স্টার মধ্যে না? জি স্যার এটাই। ওকে, হ্যাশ টেবিল বলতেছেন, হ্যাশ টেবিল তো সহজ, প্রথম অংশই ছিল এই যে হ্যাশ টেবিল। স্যার আমরা প্রেজেন্টেশনের জন্য স্যার ক্লাসটা সামনের দিকে করতে পারিনি, এই জন্য আর কি স্যার আমরা মিস করছিলাম টপিক। আচ্ছা, দেখেন এখানে প্রথমে দেখি এইটা, এই টেবিল তো বুঝতে পারছেন নাকি? এটাই তো সমস্যা নাই, মানে প্রথম যেটা আছে স্যার লাস্টের একদম লাস্টের স্যার, লাস্টের টপিকসটা স্যার, 5 স্টেপ আহ, যেটা। এইটা। জি স্যার। ও, এটা তো আরো সহজ। এই পর্যন্ত বুঝলে তো এগুলো বুঝতে পারবেন। এটা হচ্ছে, দেখেন এখানে খেয়াল করেন, আম, আপনাকে এই ঘরগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। এগুলা তো আপনার এই যে 1 2 3 4 যা আছে এগুলা দিবেনই। আপনাকে ফিল আপ করতে হবে এই ঘরগুলো। আর এগুলো অলরেডি আগে তৈরি করে আসছেন, এটা ঠিক আছে। তাহলে আমার এখানে কি করতে হবে? এখানে এই ঘর আমি ফিল আপ করবো। এখন এখানে এল যে আছে, এল কয় নাম্বারে আছে? 1 নাম্বারে। এইখানে এল আছে কত নাম্বারে? 8 নাম্বারে। তাহলে আপনাকে কি করতে হবে? এই 8-এর থেকে, মানে এখানে যেটা আছে সেই 8-এর থেকে বাদ দিতে হবে 1। বাদ দিলে কত আসে? 7। এইখানে ই আছে কত নাম্বারে? 2। এইখানে ই আছে কত নাম্বারে? এইখানে ই আছে হচ্ছে 3টা নাম্বারে, 7, 9 আর হচ্ছে 13। তাহলে 7-এর থেকে আপনাকে একবার বাদ দিতে হবে 2। তাহলে 7-এর থেকে 2 বাদ দিলে 5। 9-এর থেকে 2 বাদ দিলে পরে 7। 13-র থেকে 2 বাদ দিলে পরে 11। তো এইভাবে বসাতে হবে। এখন এইভাবে করে আবার মাইনাসও আসতে পারে, যেমন এটা দেখি ইউ আছে হচ্ছে 5-এ, আর এইখানে ইউ আছে আমার কোথায়? এইখানে ইউ আছে হচ্ছে 2-এ আর 12-তে। তাহলে 2-এ যখন আছে, 2-এর জন্য ক্যালকুলেট করতে হবে। এখানে 2 আছে আর এখানে আছে হচ্ছে 5। তাহলে 2-এর থেকে 5-কে বাদ দিলে আমার এখানে চলে আসবে -3। আর এরপর 12 আছে, 12-র থেকে 5 বাদ দিলে এখানে চলে আসবে 7। তাহলে সেটাই বসানো আছে। আর এইদিকে যে ঘরগুলো আছে এগুলো আবার খালি কেন? এটা দেখি, এখানে ও আছে 7 নম্বরে, কিন্তু এইখানে ও আছে কত নাম্বারে? এইখানে তো আমার ওই নাই। তো ও যদি এখানে নাই থাকে তাহলে এই ঘরগুলাকে এভাবে খালি রাখবেন। সেম ফর এফ, এফ এর জন্য কোনো কিছু নাই। আর বাকিগুলোর মধ্যে যা আসছে তাই এখানে বসানো আছে। এবং বসানোর পরে যে কাজটা করতে হয়, বসানোর পর আপনাকে দেখতে হবে। আমি যেটা করি, এটা একদম শর্টকাটের মধ্যেই করা যায়। এইটা বসানোর পর আপনাকে দেখতে হবে এইখানে যত সংখ্যা আছে, এই যে এই জায়গাটুকুতে, এইখানে এইখানে যতগুলা সংখ্যা আছে তার মধ্যে সব থেকে বেশি আছে কে, মানে বেশি বার আছে কে? 7 না? হ্যাঁ, 7ই হচ্ছে সব থেকে বেশি বার আছে। 1 2 3 4 5 6, 7ই আছে হচ্ছে আমার 6 বার। তাহলে এই 7 আছে যে 6 বার, 7টাকে আপনাকে মনে রাখতে হবে। 7 6 বার আছে ওইটা ম্যাটার না, 7 যে আছে সেটা মনে রাখতে হবে। 7 হচ্ছে সব থেকে বেশি বার আছে। এবং এই 7কে নিয়ে আপনার লাস্টের যে প্রসেস আছে সেটা, এখানে তো একদম করাই আছে সবকিছু। এই যে একদম এক্সাম্পল দিয়ে, হ্যাঁ। এই পরের স্টেপটাই আমি মানে করি না, এটা দরকার নাই। এখানে শুধুমাত্র সংখ্যা রেখা করা আছে। যেমন সব থেকে ছোট সংখ্যা -13, সব থেকে বড় সংখ্যা এখানে আছে হচ্ছে গিয়ে আমার কত? 11। তাহলে এখানে একটা সংখ্যা রেখা করা আছে, যে সংখ্যা রেখা হচ্ছে, হ্যাঁ, শুরু 13 থেকে শেষ হচ্ছে আমার 11তে গিয়ে। এবং কোন সংখ্যাটা কতবার আছে, যেমন এখানে 7 আছে হচ্ছে 6 বার। এই যে 7 আছে হচ্ছে 6 বার, এটা দেওয়া আছে। আর এইখানে 5 আছে হচ্ছে 1 বার। তাহলে হ্যাঁ, এই যে 5 আছে শুধুমাত্র 1 বার, 5 আছে শুধুমাত্র 1 বার। এবং যেগুলা নাই, যেমন -1 আমার এখানে নাই। -1 কই আছে? হ্যাঁ, -1 তো নাই, -1 নাই বা এগুলা নাই, যেগুলা নাই সেগুলো নাই। তো এইভাবে করে এটাকে বলতেছে যে সংখ্যা রেখা, আমার এটা দরকারও নাই। আমি এটাকে স্কিপ করে বলছি যে 7 যে 6 বার আছে শুধুমাত্র এটা হিসেব করলে হবে যে 7 আমার আছে হচ্ছে 6 বার। তাহলে এই 7কে নিয়ে আপনার পরবর্তী যে কাজ সেটা, এই স্টেপে, এটা হচ্ছে লাস্টের টেবিল। এই স্টেপে সবকিছু শুরু করছেন আপনি 0 থেকে, দুইটাই 0, কোয়েরি আর টার্গেট দুইটাই হচ্ছে 0 থেকে শুরু করছেন। এবং জাস্ট পরবর্তী স্লাইডে গিয়ে কি করা আছে, ওই যে 7-এর কথা মনে আছে, 7, 0 থেকে 7 যোগ করলে কত আসে? 7ই আসে, মানে 7ই আমার আসবে। এই যে 7 আসলো।
আপনার কি করতে হবে, আগেরটার মধ্যে দুইটাই ছিল আমার একদম শুরুর থেকে, মানে জিরো থেকে দুইটা স্টার্ট হয়েছিল, কিন্তু এই পরবর্তী স্টেপে আপনার যে 7 আছে, নিচেরটা শুরু করতে হবে জাস্ট 7-এর থেকে। এই যে এখানে 7-এর থেকে শুরু করছেন, তো 7-এর থেকে যদি শুরু করেন সেটা আপনি বসাবেন, বাকি যা কিছু ছিল সেটা বসাতে থাকবেন, এইদিকে যতটুকু যাবে, এটা আমার সমস্যা না। এইটা করার পর তারপর আপনি দেখবেন এখন দুইটার মধ্যে আমার আছে কোথায়, দুইটার মধ্যে আমার ম্যাচগুলা কোথায় আছে সেটা দেখতে হবে। এখন ম্যাচ কিন্তু আমার এতটুকু জায়গার ভিতরে হইতে পারে, এতটুকু বলতে ও না, মানে ও বাদ দিয়ে, ও তো নাই, এই জায়গাটুকুর মধ্যে আমার ম্যাচ হতে পারে। এখন ম্যাচ যে সব সময় এরকম সুন্দর সবগুলা ম্যাচ হয়ে যাবে এরকম না, অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে দুইটা একটা ম্যাচ আছে, যেমন এখানে একটা ম্যাচ আছে, এখানে একটা ম্যাচ আছে, এরকমও হতে পারে, বাট ওইটা ম্যাটার করে না। এই ক্ষেত্রে ম্যাচ আছে কতগুলা, এখানে সবগুলাই মিলে গেছে, একদম সব মিলে গেছে, তাহলে আপনাকে এখানে এরকম একটা গোল দাগ দিয়ে দিতে হবে আর কি, যে হ্যাঁ পরেরটায় থাকার কথা, এই যে হ্যাঁ এখানে দিছে, যে পুরাটার মধ্যে একটা গোল দাগ দিয়ে দিতে হবে যে এখানে সবগুলাই ম্যাচ করছে। আর সবগুলা যদি ম্যাচ না করতো তাহলে আপনি শুধুমাত্র যে কোনো যেগুলা ম্যাচ করছে সেগুলোর আশেপাশে গোল দাগ দিতেন এরকম। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে ম্যাচ আছে আমার কতগুলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ওই যে 7 আমার 6 বার ছিল, 7 ছিল আমার 6 বার, সেই 6টা ম্যাচই আপনার এখানে থাকতে হবে। তো এখানে 6টা ম্যাচ আছে, তার মানে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে সবকিছু। এখন কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার, -7 যদি এখানে স্যার যদি মানে 6 বার থাকতো তাহলে এখানে কি হুম, মানে জিরোর কি বাম পাশে যেতে হবে হ্যাঁ ওই হ্যাঁ, সময়? জিরোর বাম পাশে যেতে হতো। যেমন এখানে -7 যদি থাকতো, আপনি যেটা করতেন, আমি এটা একটু ওপেন করে দেখি। -7 থাকলে আপনার এখানে এখন শুরু করছেন আপনি 7-এর থেকে, এখানে শুরু করছেন 7-এর থেকে লেখা। -7 থাকলে আপনার কি করা লাগতো, এইদিকে আরো ঘর করা লাগতো, -1 -2 -3, এভাবে -7 এর একটা ঘর আসতো। ওই নিচের ঘর যেটা আছে, নিচের ঘরে আপনার সেই -7 থেকে শুরু করতে হতো। এখানে আর অনেক কিছু থাকতো, ডট 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 দিয়ে রাখি, সেগুলো একটা একটা করে, -7 এর পর -6, তাহলে আপনার কি করা লাগতো, এই -7 এর ঘরে লিখতে হতো এল কে, আপনি নিচের ঘর যেটা এল লিখতেন ওইখানে, তারপরের -6 যেটা আছে সেটার মধ্যে লিখতেন হচ্ছে ই, এই যে ই, তারপর এ কে লিখতেন তারপরের ঘরে, এইভাবে করে করে এই দিকে যতটুকু আপনি আসতেন ততটুকু আসতেন আর কি, এরকম হচ্ছে বিষয়। এবং সেখানে যে ম্যাচগুলো থাকতো ওই ম্যাচগুলোর মধ্যে দাগ দিতেন, সেম পলিসি, নেগেটিভও থাকতে পারে। ওকে, তাহলে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা তাহলেই করি। অ্যাটেন্ডেন্স এখন কি অবস্থা সবার, কয়জন আছেন? 25 জন চলে আসছেন, আচ্ছা ভালো। লাস্টের দিকের এই পড়াগুলো থিওরি, তো আপনাদেরকে পড়তে হবে, আমি যতটুকু বোঝানো পসিবল ওইটা দিব, বাট বাকিটা আপনাদেরই গুছিয়ে মনে রাখতে হবে আর কি, তো সাজিয়ে গুছিয়ে মনে রাখতে হবে, আদারওয়াইজ সবকিছু এলোমেলো হয়ে গেলে তো ঝামেলা। আপনারা হচ্ছেন গিয়ে এম, আপনাদের হয়তো আর মানে অনলাইন ক্লাস নাই, আজকের পরে তো আর কিছুই নাই, কালকেও তো অফ থাকার কথা, আর তারপরের দিন তো আবার বন্ধ আছে এমনিতেই, তো আজকে হয়তো আপনাদের সব অনলাইন ক্লাসগুলো শেষ। আমাদের ইসের কারণে মানে সিলেবাসের জন্য অনলাইন ক্লাস আরো নেওয়া লাগবে কিনা সেটা দেখতে হবে, মানে নর্মাল ক্লাসের বাইরে ভেতরে ওইটা দেখতে হবে, বাট স্টিল এখন পর্যন্ত মনে হচ্ছে ঝামেলা নাই আর কি, আমার শেষই কাইন্ড অফ শেষ। আর বাকি যেগুলো ছিল ওইগুলো রিপিট সেই ইসের থেকে, কি বলে মিডের থেকে, আমার তেমন কোনো প্রবলেম নাই। ওকে, আমরা এখানে তাহলে অ্যাটেন্ডেন্সটা নেই, সবাই একটুখানি রেসপন্ড করেন যে আছেন। 381 381 কে আছেন? মেবি নাই। 004, Present, sir. ওকে, জুনায়েদ হোসেন, প্রেজেন্ট স্যার। রবিন পাটোয়ারি, প্রেজেন্ট স্যার। সামান্তা ইসলাম, সামান্তা ইসলাম নাই, সন্দীপ সাহা, প্রেজেন্ট স্যার। সাজিদ আহমেদ, ইয়েস স্যার। সাদিয়া আইরিন, Present, sir. সানজিম আহমেদ সিয়াম,
মেবি নাই। প্রেজেন্ট স্যার। অনিরুদ্ধ আছেন। আচ্ছা, সিয়াম কি প্রেজেন্ট দিলেন নাকি? না স্যার, অনিরুদ্ধ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ আল রোমান। Present, sir. পলকনাথ কর্মকার। প্রেজেন্ট স্যার। সাকিব হাসান মুরাদ। নাই। সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ কে আছেন? হয়তো নাই। সাজ্জাদ মাহমুদ। নাই। তৌকির আহমেদ। Present, sir. তৌকির আহমেদ আছেন। আচ্ছা, মোহাম্মদ ফয়সাল হোসেন। ফয়সাল হোসেন শিহাব। শিহাব একটু অসুস্থ স্যার। আচ্ছা ঠিক আছে। সামিউল রহমান আলিফ। Present, sir. মোহাম্মদ আলিফ। নাই। আল শাফি। নাই। সৌমিক সরকার। নাই। আপনার নামটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আননিশা খানম। Present, sir. আচ্ছা ঠিক আছে। আবু জুনায়েদ। AFM বদরু লিটন। হ্যাঁ ঠিক আছে। আশরাফুল ইসলাম মুগ্ধ। মুগ্ধ আছেন? প্রিন্স চন্দ্র সরকার। নাই। সাফরিন সুলতানা। Present, sir. আচ্ছা আছেন। মোহাম্মদ ইমন শাহরিয়ার শান্ত। Yes, sir. সিয়াম আল ইসলাম। সিয়াম আল ইসলাম। নাই। ইমতিয়াজ আরেফিন ইমাদ। নাই। পৃথ্বীরাজ মিত্র। নাই। মোহাম্মদ আবু বকর সিদ্দিক। নাই। মোহাম্মদ নাইম। আর কেউ কি বাকি আছেন নাকি সবার শেষ? Sir, double. Sir, 811. বাকি সবাই আপনি শেষ পর্যন্ত বলেন, এখন অনেকে বাকি আছে তো। মাইক্রোফোনই করেন, অনেকে আছে হয়তো। আহ, তাহলে হচ্ছে ইসে আছেন মোহাম্মদ নাইম। নাই। সাইদ ইবনে সালমান। নাই। সাজ্জাদ হোসেন শান্ত। Present, sir. Okay. মেজবাউল ইসলাম সামিউল। নাই। নাদিম হাসান নীলাভ। নাই। মুনতাসির রেজা। Yes, sir. সামিয়া সরওয়ার মুন। Present, sir. মোহাম্মদ শিহাব খান। নাই। মোহাম্মদ নাইম মিয়া। প্রেজেন্ট স্যার। নাইম মিয়া আছেন? জি স্যার। ওকে। মোহাম্মদ বোরহানুদ্দিন। Present, sir. তাসিম তাহমিদ। আছেন। সোহাগ মিয়া। সোহাগ মিয়া নাই। কেশব সাহা। নাই। আফরিন আক্তার মিম। নাই। মুন্সি পারভেজ রহিম। তাসফি আহমেদ রামিসা। নাই। শাহনেয়াজ চৌধুরী। সাজিদ ইসলাম সাদ। Present, sir. ওকে, Sir, তাহলে 202. সাজ্জাদ কি মিস গেছে আপনার? Yes, sir. কত আপনার লাস্টে? 202. 202। আপনাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এগুলো নিয়ে মানে কি প্ল্যান করতেছেন? Sir, রামিসা তো দেখি কলে আছে। রামিসা, রামিসা লাস্টের দিকে ছিল না? এই যে জি স্যার, জি আচ্ছা, স্যার। উনি হয়তো ঘুমিয়ে গেছে, যাই হোক থাকলেই হলো। স্যার, আমাদের প্রেজেন্টেশনের টপিকগুলো কি আমরা স্লাইড থেকে নেব? প্রেজেন্টেশন টপিক হচ্ছে যে কোনো জায়গা থেকে নিতে পারেন, তবে আবার ওই স্লাইডে সরাসরি প্রেজেন্ট করতে দেয় না, আপনারা নিজেরা না, তৈরি করতে হবে। টপিক এই কোর্স রিলেটেড এনিথিং হতে পারে, অথবা কোর্সের সাথে যদি বাইরের মানে পড়ার ভিতরেই থাকতে হবে এমনও কথা না, বাট কোর্স রিলেটেড, যে এমন একটা কিছু হয়তো আপনারা ক্লাসে পড়েন নাই অথবা মানে ক্লাসে দেখানো হয় না ওইভাবে, বাট আপনার ইন্টারেস্ট আছে,
আপনি বাইরে থেকে ওইটার তথ্য গ্যাদার করে ওইটার উপর প্রেজেন্টেশন দিলেন, সেটা একটা হইতে পারে। অথবা অলরেডি ক্লাসে পড়ানো আছে, আমাদের স্লাইডের মধ্যে টপিক আছে, ওই টপিকটা নিয়ে নিজের মতো করে সুন্দর একটা স্লাইড তৈরি করে দেন ওইটার উপর প্রেজেন্টেশন, এটা হইতে পারে। স্যার এটা কি আমাদের অনলাইন ক্লাসে না হবে না রেকর্ড করে আপনার বিএলসি তে দিতে হবে স্যার? রেকর্ড করে জাস্ট বিএলসি, আমি ওই যে ইসে বিএলসি তে দেখবেন ইনস্ট্রাকশন দিয়ে দিছি, মানে এই যে যেমন আমি প্রেজেন্ট করলাম এখানে, আপনারা ওইরকম স্লাইড ওপেন করে প্রেজেন্ট করবেন, আর প্রেজেন্ট করে দেন শুধুমাত্র ওই রেকর্ডিং যেটা আছে ওই রেকর্ডিংটা পাঠিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের ক্যামেরাটা একটু অন রাখতে হবে আর কি, ইসের সময়, প্রেজেন্টেশনের সময়। যদি স্পেসিফিক কোনো প্রবলেম না থাকে, স্পেসিফিক প্রবলেম থাকলে সেটা অন্য বিষয়। আহ, সেক্ষেত্রে একটু যোগাযোগ করবেন আমার সাথে আগে, তা না হলে পরে ফেসটা মানে দেখাতে হবে প্রেজেন্টেশনের মধ্যে। এটা স্যার, হ্যাঁ বলেন। একই টপিক কি একাধিক গ্রুপ সিলেক্ট করতে পারবে? একাধিক গ্রুপ সিলেক্ট করতে হ্যাঁ পারে, এটা তো হয়েই যেতে পারে, বিকজ যেহেতু আমার এখানে কোনো স্পেসিফিক করা নাই, তো এক এক গ্রুপের টপিক আরেকজনের চলে আসলেই পারে। কিন্তু চলে আসলে পরে তখন আবার আপনাদের মধ্যে একটা মোটামুটি কম্পিটিশন লেগে যাবে, মানে কে বেটার দিতে পারছে, তখন ওইরকম একটা অবস্থা চলে আসবে আর কি। স্লাইড কত পেজে হতে পারে এরকম কিছু যদি বলতেন। এইটার কোনো নাই, স্পেসিফিক্স নাই, তবে খুব ছোট যাতে না হয়, যে মাত্র মনে করেন একজনের মিনিমাম 1.5 মিনিট 2 মিনিট এরকম টাইম তো আমার প্রেজেন্ট করতেই হবে। তার থেকে যদি শুধু নাম বলে চলে যান যে আই এম দিস, গ্রুপ মেম্বার ইজ দিস, পরের সবকিছু পরে, এইটা বললে তো আবার ঝামেলা। মিনিমাম যে সুন্দরভাবে আপনি করে 5 মিনিটসের ভেতরে শেষ করতে পারলেও কোনো প্রবলেম নেই। আর যদি আপনারা 5 জন গ্রুপ মেম্বার তো আরেকটু হয়তো বেশি টাইম নিতে পারে। আপনারা কি গ্রুপে দিচ্ছেন নাকি ইসে দিচ্ছেন? আমি আপনাদের জন্য কি আপনাদেরকে মেবি আমি গ্রুপেই দিছি, হ্যাঁ। জি আপনারা স্যার। গ্রুপেই করতে পারবেন, 5 জন বা এরকম গ্রুপ করেন, তারপরে হচ্ছে ই করেন। স্যার এটা কি গ্রুপে ফুল ভিডিও হবে না আলাদা আলাদা এক একজনেরটা হবে স্যার? ফুল ভিডিও, একটা গ্রুপের জন্য একটা ভিডিও, ওইখানে থেকেই মানে আপনার পার্ট আপনি তো বলবেনই, ওইখান থেকেই হবে আর কি। ও লাস্টে ওটা সবাইটা অ্যাড করে তারপর একটা আপলোড দেবো না স্যার? হ্যাঁ একটাই আপলোড দিবেন, একজন আপলোড দিলে পরে হবে। স্যার তাহলে থ্যাংক ইউ। একজন স্ক্রিন রেকর্ড করলে হচ্ছে। একজন স্ক্রিন রেকর্ড করলেই হবে, বাট মেক শিওর যে ভয়েস আবার ঠিক মতো আসছে কিনা, মানে ভিডিওটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন সাবমিট করার আগে। স্যার আহ, আর যদি আলাদা আলাদা করি তারপর একসাথে করি ওটার তো প্রবলেম নাই স্যার? না নো প্রবলেম, আমি শেষ পর্যন্ত একসাথে পেলেই হইলো। ওকে স্যার। হুম, ঠিক আছে তাহলে। আর কোনো স্যার, কোশ্চেন? অ্যাসাইনমেন্টের যে বিষয়টা, হুম। ওইটা যে টপিক দুইটা দিলেন, দুইটা টপিক তো আলাদা আলাদা, ওগুলা এক জায়গায় করব, দেন 1400 ওয়ার্ড বানিয়ে তারপরে পেপার লিখবো, তাই না? এক জায়গায় বলতে মানে না, মানে একটা ইসের মধ্যেই মনে করেন আপনার দুইটা টপিক রিলেটেড লিখবেন আর কি। যে ওই জি স্যার। একটা অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথমে লিখলেন যে ডিএনএ সিকোয়েন্সিং নিয়ে কিভাবে কাজ করে, টোটালটা চিত্র সহ লিখলেন, আর তারপরে হচ্ছে ওই আরেকটা কি যেন দিছিলাম, ডুপ্লিকেশন না রেপ্লিকেশন, রেপ্লিকেশন, জি স্যার। রেপ্লিকেশনেরটা তারপরে হচ্ছে লিখলেন। ওই দুইটা লিখলে পরেই হবে আর কি, একটার পর আরেকটা। স্যার এটার সফট কপি কি আপনাকে পিডিএফ করে দিতে হবে? হ্যাঁ ওইটা মানে হাতে লেখার পরে আপনি ওইটাকে ওই যে ফোন থেকেই তো করতে পারবেন, যেটা ক্যাম স্ক্যানার বা এরকম সফটওয়্যার আছে, ওইটা দিয়ে স্ক্যান করে পিডিএফ করে তারপরে সেটা বিএলসি তে প্রবাবলি লিংক দিয়ে দেওয়ার কথা, তারপর সফট কপি সাবমিশনের জন্য। আর এমনি হার্ড কপিটা আপনি ওই প্রথম যে ক্লাসটা হবে ঈদের পরে, সম্ভবত কয় তারিখ আপনাদের, 5 না কত তারিখ এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, যেদিন থাকুক মানে প্রথম যে ক্লাস আছে ওই ক্লাসের মধ্যে সাবমিট করবেন আর কি। জি ওকে স্যার, স্যার। বুঝতে পারছি। ঠিক জি আছে, স্যার। তাহলে আর মনে হয় কোনো কোশ্চেন নাই, আমরা এখানেই শেষ করতে পারি। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ঈদের পরে পরবর্তী ক্লাসে দেখা হবে। জি স্যার।